আর সঙ্গে রয়েছে আমি আপনাদের বন্ধু সুব্রত। যে কথা বলছিলাম যে গ্রাম বাংলার বুকে এখনো পর্যন্ত কোথাও কোথাও হাল হচ্ছে বা কোথাও হয়তো রোয়া হয়ে গেছে। সে ব্যাপারে আমরা একটু আলোচনা আসবো পরিচর্যার ব্যাপারে। তার আগে একটু আপনার থেকে জানতে চাইবো যে পশ্চিমবঙ্গে বর্তমানে আমন ধানের বীজের এলাকা কেমন বা কি অবস্থায় রয়েছে এবং এই চাষের গুরুত্বটা সে ব্যাপারে যদি একটু আলোকপাত করেন। হ্যাঁ, পশ্চিমবঙ্গে কিন্তু আমন ধান চাষের একটা বিশাল গুরুত্ব রয়েছে। যদিও আমরা বর্তমানে গম, জোয়ার, বাজরা, রাগি এই ফসলগুলোকে জনপ্রিয় করে দেওয়ার চেষ্টা করছি এখানে। কিন্তু তবু কিন্তু ধানের একটা অপরিসীম গুরুত্ব আমাদের মধ্যে রয়েই গেছে, বিশেষ করে আমাদের বাঙালিদের মধ্যে। হুম। এবং ভারতের পূর্ব দিকের যে রাজ্যগুলো আছে আমাদের পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, আসাম। ধান সাধারণত পশ্চিমবঙ্গে ৩ টে সিজনে হয় আমরা জানি: আউশ, আমন এবং বোরো। হুম। এক্ষেত্রে দেখা যায় আমন ধান সবচেয়ে বেশি পরিমাণ এলাকা নিয়ে থাকে এবং সবচেয়ে বেশি পরিমাণ মানে হয় মানে ফলনও কিন্তু আমন ধান থেকেই আমরা পাই। আমন ধান কিন্তু পশ্চিমবঙ্গের যে কটা ধানের আমি সিজন বললাম সবচেয়ে গুরুত্বপূর্ণ আমন ধানই এখানে। এবং চাষি ভাইরাও কিন্তু আমন ধানটাই সবচেয়ে গুরুত্ব দিয়ে করে থাকেন এখানে। হুম। হুম। যদি একটু আমরা তুলনামূলক আলোচনা করে দেখি তাহলে দেখা যাবে আউশ ধান যেখানে আমার হচ্ছে 2.5 লক্ষ হেক্টর জমিতে প্রত্যেক বছর পশ্চিমবঙ্গে, হুম। আমাদের বোরো ধান হয় 13 লক্ষ হেক্টর জমিতে পশ্চিমবঙ্গে, সেখানে কিন্তু আমন ধান হয় প্রায় 40 লক্ষ হেক্টর জমিতে মানে প্রত্যেক বছর পশ্চিমবঙ্গে। আচ্ছা। আউশ ধানের প্রোডাকশন হয় 9 লক্ষ টন, বোরো ধান হয় 70 লক্ষ টন এবং আমন ধান হয় প্রায় 1,80,00,000 টন। অর্থাৎ আরে বাবা! একটা বিশাল ডিফারেন্স হুম। হয়ে হুম। যাচ্ছে। প্রোডাক্টিভিটি বা ফলন যদি আমি বলি যে পার একরে কত হয়, তাহলে আমি যদি হেক্টরে যদি বলি তাহলে 40 কুইন্টাল পার হেক্টর যেখানে আউশ ধানের আমার প্রোডাক্টিভিটি বা ফলন, হুম। সেখানেই কিন্তু আমার আমন ধান একটু এগিয়ে আছে 45 কুইন্টাল পার হেক্টর। আর বোরো ধানটা একটু আমরা বেশি এখন করতে পারছি, প্রায় 54 কুইন্টাল পার হেক্টর, প্রায় 5 থেকে 6 টন মতো প্রতি হেক্টর। এটা একটা কারণেই করতে পারছি বোরো ধানের বিষয়টা, যে বোরো ধানের ক্ষেত্রে আমরা খুব ভালো সার মানে ভালো জল মানে ইরিগেশনটা খুব অ্যাসিওর ইরিগেশন করে, হুম। সার বেশি করে সার দিয়ে বেশি করে আমি মানে প্ল্যান প্রোটেকশন যে মেজারটা খুব ভালো মতো নিয়ে কিন্তু বোরো ধানের প্রোডাক্টিভ বাড়াতে পেরেছি। কিন্তু আলটিমেটলি আমন ধানের উপরে আমরা মেনলি ডিপেন্ড করে কিন্তু এখানে আছি। আচ্ছা। এবং আমাদের এখন শস্য নিবিড়তার জন্য প্রায় 56 লক্ষ হেক্টর জমিতে কিন্তু নেট ক্রপ এরিয়া আমাদের গোটা পশ্চিমবঙ্গে। হুম। হুম। এটা পশ্চিমবঙ্গের যে টোটাল যে ভৌগোলিক এরিয়া তার প্রায় 60%। এবং চাষি ভাইরা আপনারাই করছেন, শুনলে অবাক হবেন যে এর মধ্যে প্রায় 40 লক্ষ হেক্টর জমিতে কিন্তু আমরা আমন ধান করছি। আচ্ছা। আজকের দিনে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গে মোটামুটিভাবে যেটা আপনি বলছিলেন যে 18 থেকে 20% জমিতে আমরা অলরেডি রোপণ করে ফেলতে পেরেছি। হুম। বাকি বীজ এখনো মানে চারা এখনো বীজতলায় পড়ে আছে। খুব শিগগিরই যেরকমভাবে বর্ষা চলছে, খুব সুন্দর বর্ষা চলছে, খুব শিগগিরই আমরা আশা করি 100% আমরা এটা অ্যাচিভ করে ফেলতে পারবো, মানে রোয়ার কাজ হুম। আমরা শেষ করে ফেলতে পারবো। বেশ। তাহলে যে সমস্ত কৃষক বন্ধুরা রোয়ার কাজ করছেন বা করবেন বলে আগামীতে, মূলত আমাদের কি এই যে যদি রোয়ার কথা ধরি, আমরা কত তারিখ পর্যন্ত কমপ্লিট করাটা আমাদের একটা বাঞ্ছনীয় বলে মনে হয়? মোটামুটিভাবে যা নিয়ম আমাদের চলে তাতে 15ই আগস্টের মধ্যে আমরা রোয়াটা শেষ করে ফেলতে বলি। বেশ। হ্যাঁ, তার বেশি না দেরি করাই ভালো, কারণ একটা হিসেব আমাদের আছে, তার বেশি যদি আমরা দেরি করি তাহলে কিন্তু প্রত্যেক দিনের হিসেবে কিন্তু একটা ফলনের লস হয়। যখন প্রোডাক্ট মানে যখন লাস্ট আমরা হারভেস্টিং করব হুম। হুম। তখন সেই লসের পরিমাণটা আমরা বুঝতে পারবো। একদম। ওই জন্যই 15ই আগস্টের মধ্যেই আমাদের রোয়াটা করে ফেলাটা বাঞ্ছনীয়। এক্ষেত্রে যদি আমরা একটু জমির প্রসঙ্গে আসি, এই হ্যাঁ। আমন ধান চাষের ক্ষেত্রে মূলত কি ধরনের জমি প্রয়োজন হয়? আমন ধানের জন্য মেনলি আমরা মাঝারি জমি বা নিচু জমি ব্যবহার করব যেখানে জল দাঁড়াতে পারে। হুম। এবং যে জমির চরিত্র আমি বলি তাহলে এঁটেল বা এঁটেল দোআঁশ মাটি আমি ব্যবহার করব। কিন্তু একটা কথা বলে রাখা ভালো, এটা মানে এই নয় যে আমরা পশ্চিমবঙ্গের যে লাল কাঁকুড়ে মাটি বা উত্তরবঙ্গের যে একটু আমলিক হুম। ডুয়ার্সের যে মাটি সেখানে যে হবে না তা নয়। সেখানেও কিন্তু আমন ধান খুব ভালোভাবেই করা যাবে। আমার শর্ত একটাই, জমিতে জল দাঁড়াতে হবে এবং জমির গঠন যেটা এঁটেল বা এঁটেল দোআঁশ মাটি হবে। হুম। এবং আমরা শুনলে চাষি ভাইরা অবাক হবেন যে আজকে আমাদের যে দক্ষিণ চব্বিশ পরগনা, যার ম্যাক্সিমামটাই প্রায় নোনা জমি সুন্দরবন এরিয়াতে, সেখানে কিন্তু আমরা প্রচুর অম্ল সহনশীল জাতও কিন্তু আমরা নোনা সহনশীল জাতও কিন্তু আমরা চাষ করছি, যেমন লুনেশ্রী, লুনা সম্পদ, তারপর আমাদের নোনা স্বর্ণ, এগুলো চাষ কিন্তু আমরা সফলতার সঙ্গে করছি। প্রচুর ট্রায়ালও আমাদের চলছে। হুম। সুতরাং জমিটা সেরকমভাবে করে না, মোটামুটি সব রকম জমিতেই করতে পারি, একটু উঁচু জমি বাদ দিয়ে। যেখানে জল থাকবে তেমন জমিতে হ্যাঁ, মোটামুটি করা হ্যাঁ, যেতে পারে। করা যেতে পারে। বেশ। এবারে চাষের ক্ষেত্রে যে কথাটা আপনি বলছিলেন যে নোনা সহনশীল হোক বা অম্ল সহনশীল যে জাতগুলো রয়েছে, সেই জাতের প্রসঙ্গে আসবো। তার আগে যে
এই যে আমন ধানের চাষ করছি সেখানে ১ বিঘে হোক বা ১ একর যে পরিমাণে পেতে চাই, সেক্ষেত্রে বীজের হার কেমন লাগবে? আর সবচাইতে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় আপনারা প্রত্যেকেই বলেন যে সমস্ত বিশেষজ্ঞ আসেন যে বীজটা শোধন করে নিতে হবে। হ্যাঁ, এই হ্যাঁ। ব্যাপারে যদি একটু বলেন। হ্যাঁ, বীজের হার এবং বীজ শোধন দুটোই খুব গুরুত্বপূর্ণ বিষয়। তো ধানের বীজ সাধারণত ৩ রকম হয়। একটু সরু হয়, মাঝারি হয় এবং মোটা হয়। হুম, যদি সরু বীজ এবং আমি নিই, রোয়ার ক্ষেত্রে ১৪ থেকে ১৬ কেজি পার একর। যদি একটু মাঝারি বীজ হয় ১৮ থেকে ২০ কেজি পার একর, হুম, এবং যদি মোটা বীজ হয় তাহলে ২০ থেকে ২৪ কিলো পার একরের জন্য আমি একটা বীজের হার এটা আমি বললাম। এটা রোয়ার ক্ষেত্রে। যদি বোনা ধান আমি করি অর্থাৎ ছিটিয়ে যদি আমি বুনি, হুম, হুম। একটু বাড়বে বীজের হারটা। যদি ছিটিয়ে বুনছি আমি, সেক্ষেত্রে সরু ধান হলে ২৮ থেকে ৩২ কেজি পার একর, এবং যদি মোটা মাঝারি ধান হয় ৩২ থেকে ৩৬ কেজি পার একর, মোটা ধান হলে ৩৬ থেকে ৪০ কেজি পার একর কিন্তু বীজের হার আমার থাকবে। যেটা সবচেয়ে মজার বিষয় যে আজ থেকে ১০ থেকে ১২ বছর আগেও যখন আমরা বিভিন্ন ট্রেনিং প্রোগ্রামগুলো করতাম, হুম, হুম। বিভিন্ন মিটিং টিটিংগুলো করতাম, সেখানে কৃষক ভাই বোনেরা আসতেন, তারা শুনতেন, কিন্তু তাদের মধ্যে সেই আগ্রহ আমি দেখতে পেতাম না। বীজ শোধনের ব্যাপারটা আমি বলছি, বীজ আচ্ছা, শোধনের আচ্ছা। বিষয়। তো যখন আমরা দীর্ঘদিন আমরা তাদেরকে বুঝিয়েছি যে বীজ শোধন না করলে কিন্তু বীজবাহিত প্রচুর রোগ থাকে। হুম, প্রচুর বীজবাহিত রোগ থাকে যেগুলো কিন্তু বীজ শোধন না করলে কিন্তু হয় না। মানে বীজ শোধন করলে প্রায় দেখা যায় ৮০ থেকে ৯০% বীজবাহিত রোগ আমি ওখানেই মিটিয়ে ফেলতে পারছি। বীজ শোধনের খরচাও খুব কম, হুম, পরিশ্রমও কম। যেখানে আমি যদি বীজ শোধন না করি, তাহলে এই বীজবাহিত রোগের দ্বারা কিন্তু যখন আমি ফলনটা তুলতে যাচ্ছি তখন দেখা যাচ্ছে ফলন আমি কম পাচ্ছি। আমার প্রচুর প্ল্যান্ট প্রোটেকশন কেমিক্যালের দাম প্রচুর বেড়ে গেছে, সেখানে আমার প্রচুর খরচা হয়ে যাচ্ছে। তো বীজ শোধনটা খুব গুরুত্বপূর্ণ, চাষি ভাইরা এখন মন দিয়ে বীজ শোধনটা করছেন। তবুও একটু একটু বলে রাখি বীজ শোধন কীভাবে চাষি ভাইরা করবেন। হুম, হুম। বীজ শোধন করতে গেলে প্রথমেই আমি যেটা করব, যে আমি যে বীজটা আমি মানে ফেলবো সেই বীজটা প্রথমে আমি লবণ জলে ভিজিয়ে নেব। আচ্ছা। এক্ষেত্রে মোটামুটি ১ লিটার জলে ১৬৫ গ্রাম খাবার লবণ, একদম সিম্পল খাবার লবণ ১ লিটার জলে ১৬৫ গ্রাম আমি গুলে নেব। সরু যদি ধান হয় তাহলে মোটামুটি ১ লিটার জলে ১৬৫ গ্রাম, আর যদি মোটা ধান হয় তাহলে ১ লিটার জলে ২৫০ গ্রাম লবণ আমি নিয়ে নেব। হুম, লবণগুলা জলের এটা একটা নিয়ম আছে, ১.৫ লিটার জলে আমি মানে ১.৫ লিটার লবণগুলা জলে আমি ১ কিলো বীজ ভেজাবো। হুম। ভালো করে নাড়িয়ে নেবো বীজটাকে লবণগুলা জলে। কিছু যে মানে চিটে বীজ বা মরা যে বীজগুলো সেগুলো উপরে দেখবেন ভেসে উঠবে, আচ্ছা। সেগুলো আমি বাদ দিয়ে দেবো। হুম, হুম, যে বীজগুলো তলায় ডুবে গেল সেটা পুরুষ্ট এবং সুন্দর বীজ, সেগুলো আমি তুলে নেবো জল থেকে, ভালো করে রোদে শুকিয়ে নেবো। বেশ। এবার আমি মোটামুটি একটা মানে খারাপ বীজগুলো আমি অলরেডি বাদ দিয়ে দিতে পারলাম। হুম, হুম, হাতে আমার পুরুষ্ট এবং যেগুলো সবল বীজ সেগুলো আমার হাতে চলে এলো। এইবার আমাকে দুরকমভাবে আমি বীজ শোধন করতে পারি। সেটা হচ্ছে গিয়ে যদি আমি শুকনো বীজতলা আমি করি, তাহলে মোটামুটি হবে ২ থেকে ২.৫ গ্রাম থাইরাম প্রতি কেজি বীজের জন্য, অথবা ৩ থেকে ৩.৫ গ্রাম কার্বেন্ডাজিম ও ম্যানকোজেবের মিশ্রণ, অথবা ৪ গ্রাম ট্রাইকোডার্মা ভিরিডি, অথবা ২ গ্রাম ক্যাপটান। এইগুলো দিয়ে কিন্তু আমি বীজ শোধন করবো প্রতি কেজি বীজের জন্য আমি বললাম। আর যদি আমি সিক্ত বীজ শোধন করি সিক্ত বীজ তোলার জন্য, তাহলে ১.৫ লিটার জলে ১.৫ গ্রাম ট্রাইসাইক্লাজোল অথবা ২ গ্রাম কার্বেন্ডাজিম ১.৫ লিটার জলে গুলে আমি প্রায় যদি ৮ থেকে ১০ ঘন্টা ভিজিয়ে রাখি বীজ, তাহলে সেই বীজ কিন্তু বীজ শোধন হয়ে গেল। সেই বীজ আমি হালকা শুকিয়ে নিয়ে আমি কিন্তু বীজতলায় ফেলতে পারবো। বেশ। আরেকটা জিনিস খুব গুরুত্বপূর্ণ, যদি বীজবাহিত ব্যাকটেরিয়াল ধসা সম্ভাবনা থাকে, হুম। তাহলে সেক্ষেত্রে আমি স্ট্রেপ্টোসাইক্লিন ১ গ্রাম প্রতি ১০ লিটার জলে গুলে আমি সেটাও কিন্তু আমাকে মিশিয়ে নিয়ে তার মধ্যেও শোধন করে নিতে হবে বীজবাহিত ধসা রোগ প্রিভেন্ট করার জন্য। খুব সুন্দরভাবে বুঝিয়ে বললেন কেমনভাবে কৃষক বন্ধুরা আপনারা বীজ শোধন করবেন এবং কেন গুরুত্বপূর্ণ সে ব্যাপারটা জয়দীপবাবু তো বললেন। এবারে আসি যে এই যে বীজ শোধনের পরে বীজতলার ফেলার কথা বললেন। এই বীজতলা তৈরির পরেও কোনো কৃষক বন্ধুরা বলেন যে রোগ পোকার আক্রমণে বীজতলাটাই নষ্ট হয়ে গেছে। এক্ষেত্রে তাহলে তার মানে তিনি আর্থিকভাবে এবং তার সময় দুদিক থেকেই তো ক্ষতিগ্রস্ত হলেন। সেক্ষেত্রে তাহলে কি করতে পারেন? হ্যাঁ, বীজ শোধন করার পর যেটা আমি করতে হবে, আমি বীজতলায় বীজটা ফেলবো। হুম, কিন্তু বীজতলায় বীজ ফেলার পরেও কিন্তু অনেক সময় রোগ পোকার আক্রমণ হতে পারে। হুম, হুম, সেক্ষেত্রে কিন্তু চাষি ভাইরা কিন্তু তার অর্থ সময় দুটোই নষ্ট হচ্ছে। এক্ষেত্রে এটা আমি করব যে যখন এই বীজতলায় বীজটা ফেলবো, প্রথমেই বীজটা যদি শুকনো বীজতলায় আমি ফেলি, হুম, বীজটা হুম। ফেলার পর একটু হালকা মই বা পাটা জ্বালিয়ে ঢেকে দিতে হয় বীজটা। যদি আচ্ছা, সিক্ত বীজতলায় ফেলি তাহলেও কিন্তু জোরে থ্রোয়িং করতে হবে যাতে আমার বীজটা একটু মাটির মধ্যে ঢুকে যেতে পারে। নইলে আচ্ছা। দুটো জিনিস হবে, শিকড়টা ভালো করে ধরবে না প্রথম কথা, হুম, আর হুম, পাখিতে বীজ খেতে পারে। এই দুটো কিন্তু মাথায় রাখতে হবে, এটা চাষি ভাইরা মোটামুটি জানেন। এবার যদি বীজতলায় কোনো আমার পোকার আক্রমণ হয়, তাহলে আমি ফিপ্রোনিল 50%, রিজেন্ট নামে বাজারে পাওয়া যায় বা অন্য নামে বাজারে পাওয়া যায় ২ ml প্রতি লিটার জলে গুলে, বা ক্লোরান্টিন ইলিপ্রোল বলে একটা কেমিক্যাল আছে যার বাজারের নাম কোরাজেন। হুম, কোরাজেন খুবই জনপ্রিয়, রিজেন্টও খুব জনপ্রিয়। এটা 0.33 ml, একদম কম, মেপে নিয়ে ফেলতে হয় প্রতি লিটার জলে গুলে। বা কার্টাপ 50%,
যা পাদান নামে বাজারে পাওয়া যায় 1 গ্রাম প্রতি লিটার জলে গুলে, পাদান বা অন্য নামে পাওয়া যেতে পারে, 1 গ্রাম প্রতি লিটার জলে গুলে পোকার আক্রমণে চাষিরা স্প্রে করতে পারবেন। যদি কোনো রোগ যদি কোনো লেগে গিয়ে থাকে, বাই চান্স আমি সিড ট্রিটমেন্ট করার পর রোগ লাগতেই পারে, তাহলে আইসোপ্রোথিওলিন যেটা ফুজি 1 নামে বাজারে পাওয়া যায় 1 ml প্রতি লিটার জলে গুলে, বা হেক্সাকোনাজল যা কন্টাপ নামে বাজারে পাওয়া যায় 2 ml প্রতি লিটার জলে গুলে, বা কার্বেন্ডাজিম ও ম্যানকোজেবের মিশ্রণ যা সাফ নামে বাজারে পাওয়া যায় 2 গ্রাম প্রতি লিটার জলে গুলে চাষিভাইরা স্প্রে করতে পারেন। এই সবকটা কেমিক্যালই চাষিভাইদের মধ্যে খুব জনপ্রিয়, বাজারে সুন্দর অ্যাভেলেবেল, দামও খুব বেশি নয়। যদি বীজতলায় মানে দুর্ভাগ্যবশত যদি বীজ শোধনের পরেও কোনো রোগ এই পোকার রোগের আক্রমণ আক্রমণ হয়, ঘটে। পোকার আক্রমণ হতেই পারে, কিন্তু রোগের আক্রমণ যদি হয় তাহলে চাষিভাইরা এগুলো স্প্রে করবেন বেশ, এবং আশা করি বীজতলার বীজ সুস্থভাবেই চাষিভাইরা তুলে আনতে পারবেন। একদম। আর এবারে বীজতলা থেকে যখন চারা তুলবেন সে প্রসঙ্গে আসছি, তবে তার আগে যেটা, এই যে বীজতলা থেকে যে মূল জমিতে নিয়ে যাবে চারাগুলো, তাই সেক্ষেত্রে তো মূল জমিটা আগে প্রস্তুত করতে হবে। একদম। সেই ব্যাপারে যদি একটু বিস্তারিত বলেন। হ্যাঁ, মূল জমি প্রস্তুত করার ক্ষেত্রে এটা করতে হবে প্রায় 6 সপ্তাহ আগে আমাকে কিছু সবুজ, আমি বলি সবুজ সার চাষ করতে পারলে খুব ভালো হয়, যেমন ধইঞ্চা। এই সবুজ সার আবার মানে দু রকম হয়। নাইট্রোজেন ঘটিত যে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সমস্ত। নাইট্রোজেন ফিক্সিং যে সবুজ সারগুলো যেটা আমরা জানি, তো এগুলো দু রকম হয়, একটা সিম্বি জাতীয়, সিম্বল গোত্রীয় হ্যাঁ সিম্বি যেগুলো। গোত্রীয়, একটা সিম্বি গোত্রীয় ছাড়া বাদ দিয়ে। হুম, তো সিম্বি গোত্রীয় হলে সবচেয়ে ভালো হয়। সেক্ষেত্রে কি তাদের, আমি জানি তাদের শিকড়ে অর্বুদ বা গুটি থাকে, হুম, সেই গুটিতে ব্যাকটেরিয়া থাকে, যে ব্যাকটেরিয়া নাইট্রোজেন ফিক্স করে। তো ধইঞ্চা, শন, মুগ, বরবটি এগুলো আমি চাষ করতে পারি, এবং এগুলো কিন্তু আমাকে মোটামুটি ফুল আসার সময় এগুলোকে আমাকে শেষ চাষের সময় মাটিতে মিশিয়ে দিতে হবে, যাতে আমি নাইট্রোজেনও ফিক্স করতে পারি এবং যাতে সবুজ সারও যাতে আমি যোগ করতে পারি মাটিতে। মানে So, এটা বলছেন যে মূল জমিতে চারা রোপণের 6 সপ্তাহ প্রায় আগে। 6 সপ্তাহ আগে, কেন মোটামুটি 30 থেকে 35 দিনের মানে ফসল আমাকে মাটিতে মেশাতে হবে। আচ্ছা, ধইঞ্চা, আচ্ছা। শন, বরবটি যখন প্রায় 30 থেকে 35 দিন বয়স হবে, হুম, ফুল আসার সময় আমাকে মাটিতে মিশিয়ে দিতে হবে, বেশ। তাহলে সবচেয়ে ভালো আমি উপকারটা পাবো। এইটা আমাকে করে ফেলতে হবে। এরপর যখন আমি শেষ চাষের সময়টা করে ফেলতে পারলেই ভালো হয় এটা। আচ্ছা, এরপর তো আমি মানে মেন যে আমার রাসায়নিক সার সেই প্রয়োগে পরে আমি আসবো। এবার মোটামুটি ভাবে যদি আমি শুকনো বীজতলা আমি তাহলে করি, তাহলে মোটামুটি 3 থেকে 4 সপ্তাহের আমি চারা তুলবো। হুম, যদি আমি সিক্ত বীজতলা করি তাহলে 5 থেকে 6 সপ্তাহে চারা আমি তুলবো, এবং মোটামুটি চারায় থাকবে 5 থেকে 6টি পাতা আমার থাকবে, সেরকম ভাবে আমাকে তুলে আমাকে রোপণ করতে হবে। এই বিষয়ে প্লিজ বলে রাখি, শুকনো বীজতলা চাষি ভাইরা করবেন যেখানে জলের একটু অভাব থাকবে বা হুম, ইরিগেশন ফেসিলিটি হুম, থাকবে না, সেখানে শুকনো বীজতলা আমি করে ফেলতে পারি। আর যদি আমি জলের আমার সুন্দর যোগান থাকে তাহলে আমি সিক্ত বীজতলা যাবো, শুকনো বীজতলা আমি করবো না। বেশ। তো এইভাবে কিন্তু আমি বীজতলা থেকে এবং যেটা করতে হবে, বীজতলা থেকে বীজ তোলার মোটামুটি 8 থেকে 10 ঘন্টা আগে 10 সেন্টিমিটার জল ঢুকিয়ে দিতে হবে, যাতে শিকড়টা একটু নরম হয়, এবং শিকড় যখন আমি গাছ তুলবো মানে চারা তুলতে তুলবো, সুবিধা হবে। হ্যাঁ যাতে চারা শিকড়ও তুলবো, কেটে যাবে না। শিকড় যাতে না কেটে যায় সেদিকে নজর রাখতে হবে। হুম, আর যখন আমি রোয়া করবো, এটা খুব গুরুত্বপূর্ণ, রোয়া আমরা করব তখন উপরে একটু পাতার অংশ ভেঙে দেবো, কারণ উপরের পাতার অংশে অনেক রোগাক্রান্ত পাতা থাকে, অনেক সময় পোকার ডিম থাকে, সেগুলো আমি বাদ দিয়ে দেবো। এইভাবে আমি আচ্ছা, রোয়াটা মানে করতে পারি। বীজতলা থেকে যখন গাছটা নিয়ে মূল জমিতে রোপণ রোপণ করবো, করছি, ঠিক তার আগে হ্যাঁ আমি একটুখানি পাতাগুলো যদি খেয়াল করে আমি ভাঙতে পারি, তাহলে কি পাতার ডগায় অনেক সময় দেখা যায় যে পোকার ডিম থাকে বা রোগাক্রান্ত অংশ থাকে, ওটা আমি ফেলে দিতে পারলে কিছুটা আমি আর বাঁচাতে পারবো। আচ্ছা, এক্ষেত্রে তো ধরুন যেহেতু খুবই ছোট চারা, সেক্ষেত্রে তো ভাঙার কোনো প্রশ্ন নেই, মানে একটু কোনো মুচড়ে, কিছু দিয়ে কি কেটে না দেওয়া কেটে যেতে না, পারে? একটু হাতে অল্প মুচড়ে, চাষি ভাইরা মোটামুটি এক্সপার্ট হ্যান্ড, একটু হাতে মুচড়ে ফেলে দিতে পারলে ভালো হয়। আচ্ছা, আচ্ছা। বাহ! এটা একটা ভালো দিক আপনি বললেন। যদি পাতায় কোনো রকম রোগ জীবাণু কিছু থেকে একদম থাকে তাহলে একদম মূল জমিতে গেল না। একদম। বেশ। এবারে মূল জমি তো তৈরি হলো এবং ধান গাছ বসানো হলো। হুম। এরপরে যদি সার প্রয়োগ করতে হবে, হ্যাঁ কিভাবে, কত পরিমাণ বা কোন সময় করবেন? হ্যাঁ, সার প্রয়োগের ক্ষেত্রে বলি, আমি তো সবুজ সারটা অলরেডি বললাম। হুম, সবুজ সার যদি আমি না করতে পারি তাহলে আমি কি করব? সবুজ সার যদি আমি না করতে পারি তাহলে আমি 2 টন কম্পোস্ট প্রতি একর জমিতে, বা 2 টন অ্যাজোলা প্রতি একর জমিতে, বা 4 কেজি নিরাভ সবুজ শৈবাল প্রতি একর জমিতে মিশিয়ে দিতে পারি। যদি আমি সবুজ সার করার সময় আমি না পাই, যদি জমি আর ফাঁকা না থাকে। আর উত্তরবঙ্গের তরাই অঞ্চলে 4 থেকে 8 কুইন্টাল ডলোমাইট প্রতি একর জমিতে আমি দিতে হবে। 3 বছর অন্তর অন্তর এটা অবশ্যই দিতে হবে, কেননা ডলোমাইট দিলে পরে কি হবে, উত্তরবঙ্গে যে তরাঞ্চল জমিগুলো এটা আংশিক আম্লিক হয়, তো আচ্ছা, এই আম্লটাকে শোধন করার জন্য আমি দিতে পারবো। আর ডলোমাইট থেকে ক্যালসিয়াম ও ম্যাগনেসিয়াম দুটো মৌল পাওয়া যায়, যেটাও কিন্তু ধান গাছের বৃদ্ধিতে সাহায্য করতে পারে। বেশ। আর আমি মোটামুটিভাবে এটা একটু বলে দিই যে পশ্চিমবঙ্গ সরকারের যে কৃষি দপ্তর আমাদের সুপারিশ কিছু আছে, মানে সার প্রয়োগের ক্ষেত্রে, সেগুলো আমি একটু বলে দিচ্ছি। হুম, হুম, যদি দেশি জাত আমাদের হয় তাহলে 20 কেজি নাইট্রোজেন প্রতি একরে, 10 কেজি ফসফেট প্রতি একরে এবং 10 কেজি পটাশ প্রতি একরে আমি দেবো। এটা যদি আমি কখন দেব, মূল সারের ক্ষেত্রে দেখা যায় যে হাফ নাইট্রোজেন আমি দিয়ে দিচ্ছি
শেষ চাষের সময় মূল জমিতে, এবং পুরোপুরি ফসফেট এবং পটাশ আমি কিন্তু সঙ্গে সঙ্গে দিয়ে দেবো, মানে হুম শেষ চাষের সময়। হুম এক্ষেত্রে কোনো চাপান দেওয়া হবে না। আচ্ছা চাপান শুধু নাইট্রোজেন দেবো, হাফ নাইট্রোজেন দেবো থোড় আসার ঠিক মুখে। এটা হচ্ছে আমার দেশি জাতের ক্ষেত্রে। উন্নত জলদি জাতের ক্ষেত্রে 24 কেজি নাইট্রোজেন প্রতি একর, 12 কেজি P2 বা ফসফেট প্রতি একর, 12 কেজি পটাশ প্রতি একর। এক্ষেত্রে মূল সারের 1/4 নাইট্রোজেন আমি দিয়ে দেবো শেষ চাষের সময়। বাকি যে নাইট্রোজেন আমি ভেঙে ভেঙে দেবো, হাফ দেবো রোয়ার 15 দিন পরে, বাকি 1/4 দেবো রোয়ার 30 থেকে 35 দিন পরে। একটা নাবিজাত বলে দিই আমি, উন্নত নাবিজাত, যেক্ষেত্রে 140 থেকে 150 দিনের ফসল যদি হয়, তাহলে 32 কেজি নাইট্রোজেন প্রতি একর, 16 কেজি ফসফেট প্রতি একর এবং 16 কেজি পটাশ প্রতি একরে দেবো। নাইট্রোজেনটা ভেঙে দেওয়ার একটাই কারণ, নাইট্রোজেন খুব সহজে মাটি থেকে নষ্ট হয়ে যায়, তাই নাইট্রোজেনটা আমি ভেঙে ভেঙে দেবো। আর ফসফেট আর পটাশ আমি একবারই দিয়ে দেবো, কারণ এটা বাহ! এবার এই যে নাইট্রোজেন, ফসফেট বা পটাশের কথা বললেন, এক্ষেত্রে তো মূলত যে সমস্ত কৃষক বন্ধুরা চাষ করেন তারা তো একটা নির্দিষ্ট পরিমাণে প্রয়োগ করছেন। আবার কখনো, কখনো একটা অপর্যাপ্ত বা অযথা তারা প্রয়োগ করে থাকেন হুম একটা হয়তো যে সমস্ত সারের দোকান থেকে হুম বলে দিলেন যে এত পরিমাণে প্রয়োগ করুন। হুম সেক্ষেত্রে দেখা যাচ্ছে তাদের আর্থিকভাবেও তারা ক্ষতিগ্রস্ত হচ্ছে। প্রয়োজন নেই অতটা। হুম। এক্ষেত্রে কি করবেন তারা? হ্যাঁ, এক্ষেত্রে একটু ভাই বলে রেখে দিই চাষি ভাইদের জন্য, কৃষক ভাই বোনেরা জানেন মোটামুটি, তবু একটু বলে দিই। সেটা হচ্ছে গিয়ে নাইট্রোজেন কিন্তু একটা এমন একটা মানে মৌল, সেটা কিন্তু খুব সহজে মাটি থেকে নষ্ট হয়ে যায়। হুম, এই কীভাবে নষ্ট হয় একটু যদি শুনে রাখেন, খুব ইন্টারেস্টিং। যে নাইট্রোজেন যখন আমরা দিই, নাইট্রোজেনটা মেনলি ধান গাছ নেয় অ্যামোনিয়াম হিসেবে নেয়। তো আচ্ছা। যখন আমি ইউরিয়া বা অ্যামোনিয়াম সালফেট বা ডিএপি দিই, ওই অ্যামোনিয়ামটা চট করে অ্যামোনিয়া গ্যাসে রূপান্তরিত হয়ে আকাশে মিশে যেতে পারে। হুম, এইভাবে নাইট্রোজেনটা লস হতে পারে। আরেকটা এটা হয়, আমরা তাকে নাইট্রিফিকেশন বলি। যে আমরা দেখেছি ধানতে, আমন ধানের জমিতে যে আমরা জল ধরে রাখি, তো হুম, হুম। তো ওই জলের মানে জল ধরার যে স্তরটা তার ঠিক নিচে 1 সেন্টিমিটার কোনো জায়গাটায় অক্সিজেন থাকে, আচ্ছা। তার নিচে কিন্তু কোনো অক্সিজেন থাকে না। একে আমরা বলি জারিত জোন, বাকিটা বলি বিজারিত জোন। এই জারিত জোনে যদি বাই চান্স নাইট্রোজেনটা পড়ে যায়, সেই নাইট্রোজেনটা কিন্তু অক্সিজেনের সঙ্গে জারিত হয়ে হয় নাইট্রাস অক্সাইড বা নাইট্রোজেন গ্যাস উপরে চলে যাবে, বা নাইট্রেটে কনভার্ট হয়ে যাবে। যদি হুম, নাইট্রেট একবার কনভার্ট হয়ে যায়, ও সঙ্গে সঙ্গে নিচে নিচে নামতে শুরু করবে, অর্থাৎ জমির নিচে নেমে 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 লিচিং লস বলে, নাইট্রেটটা পুরো মাটির তলায় চলে গেল। ও, বা সেই সময় যদি আমি একটা সার মানে সেচ দিয়ে দিই, ও হুম, সেচে জলে ধুয়ে কিন্তু বেরিয়ে যাবে, অর্থাৎ হয় নাইট্রোজেন গ্যাস হয়ে চলে যাবে বা নাইট্রেটও নিচে চলে যাবে, গাছ নিতে কোনোভাবে কিন্তু পারবে না। এই জন্যই না মানে নাইট্রোজেনটা দেওয়া উচিত। এই যে ইউরিয়া আমরা দেখি না, হুম, আমরা দেখি চাষি ভাইরা ছড়িয়ে ছড়িয়ে দিচ্ছেন। ছড়িয়ে দেওয়া কিন্তু একদমই ঠিক নয়। ছড়িয়ে না দিয়ে যদি আমি মাঠ বল মানে মাটির বলের মধ্যে 2-4টে ইউরিয়ার দানা দিয়ে মানে গাছের গোড়ায়, যাকে রাইজোস্ফিয়ার বলে, রুটের যে এরিয়াটা, সেখানে হুম, দিয়ে পা দিয়ে হালকা করে মারিয়ে দিতে পারি, তাহলে দেখা যাবে সেই নাইট্রোজেন মাঠ বলটা চলে যাচ্ছে বিজারিত জোনে। একবার বিজারিত জোনে গেলে কিন্তু কোনোভাবেই নাইট্রোজেনটা লস হবে না বা খুব কম লস হবে। আচ্ছা। আরেকটা জিনিস এখন হচ্ছে, এখন মোটামুটি গভর্নমেন্ট সাপ্লাইতে নিম কোটেড ইউরিয়া চাষি ভাইরা পাচ্ছেন। হুম, হুম, এই নিম কোটেড ইউরিয়া অলরেডি, একে আমরা বলি এসআরএনএ বা স্লো রিলিজ নাইট্রোজেনাস ফার্টিলাইজার, অর্থাৎ খুব আস্তে আস্তে নাইট্রোজেন রিলিজ হচ্ছে। হুম, তো হুম। নিম কোটিং করে দেওয়ার ফলে একটা যে সুবিধা আমাদের হয়েছে, নাইট্রোজেন লসটা খুব কম হচ্ছে। এবং এই নিম কোটেড ইউরিয়া যদি চাষি ভাইরা ওই বিজারিত জোনে প্রবেশ করাতে পারেন, তাহলেও কিন্তু নাইট্রোজেন লসটা কমে যাবে। তো এইভাবে নাইট্রোজেনকে আমি বাঁচাতে পারবো। আর ওই যেটা বললাম প্রথমেই, ভেঙে ভেঙে দিলে কিন্তু নাইট্রোজেনটা খুব কম লস হয়। আচ্ছা, এক্ষেত্রে যে বলের কথাটা বললেন এটা একটা নতুন কনসেপ্ট মনে হলো। হ্যাঁ। সেটা কি, ধরুন আমাদের কৃষক বন্ধুরা সচরাচর দেখা যায় যে ইউরিয়াটা জমির মধ্যে ছড়িয়ে ছিটিয়ে দিচ্ছেন। একদম। কিন্তু এই যে আপনি বলের কথা বললেন হ্যাঁ, সেটা হ্যাঁ। তাহলে কিভাবে দেবেন সারা জমিতে? এটা একটুখানি পরিশ্রম সাধ্য, হয়তো প্র্যাকটিক্যালি খুব একটা সম্ভব নয়, তবু চাষিরা যদি যদি সময় থাকে করতে পারেন। যে আমার কিছু না, 4-5টা ইউরিয়ার দানা নিয়ে, মানে নিম কোটেড ইউরিয়ার দানা, আমি ছোটো ছোটো মানে ছোটো ছোটো মাটির দলা, এঁটেল মাটির দলা নিয়ে, বা আমি হালকা মানে যে জমিতে হ্যাঁ চাষ হ্যাঁ করছেন চাষ করবো সেই জমির সেখানকার। মাটি নিয়ে আমি ভরে দিলাম। ভরে দেওয়ার পর হয়তো অনেকগুলো দলাই বানিয়ে ফেললাম। হুম, বানিয়ে ফেলে আমি রুটের ঠিক পাশে, রাইজোস্ফিয়ারের ঠিক পাশের জোনটাতে আমি একটা করে বল ফেলে একটু পা দিয়ে মারিয়ে দিলাম, গোড়ালি দিয়ে মারিয়ে দিলাম, ওটা চলে গেল বিজারিত জন্য। এটাকে বলে মাড বল প্লেসমেন্ট বলি। তো একটা কাজ আমরা, এটা একটু পরিশ্রম সাধ্য, একটা কাজ অলরেডি হুম, আমাদের সরকারই করে ফেলেছে। যে আগে হতো কি, ইউরিয়া এমনি আসতো, কিন্তু এখন কিন্তু দেখা যায় যে গভর্নমেন্টের যে সাপ্লাই পুরোটাই নিম কোটেড ইউরিয়া। এটা আচ্ছা। দুটো কারণে গভর্নমেন্ট করেছে। একটা, ইউরিয়ার একটা বড় ডাইভার্সন হয়ে যেত আমাদের অন্য অ্যাডহেসিভ ইন্ডাস্ট্রি, তো এইসব ইন্ডাস্ট্রিতে ইউরিয়ার প্রচুর ডিমান্ড আছে। হুম, তো হুম, ইউরিয়া অনেকটা বাইপাস হয়ে যেত, সাবসিডাইজড ইউরিয়া। এটা গভর্নমেন্টের লস হচ্ছিল, ফার্মারের লস হচ্ছিল। তো এই নিম কোটেড ইউরিয়া করে দেওয়ার ফলে কিন্তু ওই যে ডাইভার্সনটা কিন্তু বন্ধ হয়ে গেছে, যার ফলে এটা একটা খুব ভালো জিনিস যে পুরো ইউরিয়াটা চাষি ভাইরাই পাচ্ছেন সাবসিডাইজড রেটে। হুম, হুম, এবং হুম। নিম কোটেড হয়ে যাওয়ার ফলে কিন্তু এই নিমটাও কিন্তু মানে পরবর্তীকালে কিছুটা প্ল্যান্ট প্রোডাকশন হিসেবে কাজ কাজ করছে। আজকের আমাদের অনুষ্ঠান এখানেই শেষ করতেই হচ্ছে। এতক্ষণ আমরা আলোচনা করছিলাম আমন ধানের